বাংলাদেশি সেনাবাহিনীতে শেষ পর্যন্ত আইএসআই এর স্পাই? আমরা মনে হয় আমাদের আগের পর্বগুলোতে সেগমেন্টগুলোতে আমরা অনেকবার বলেছি, এর আগেও একটা প্রোগ্রাম আমরা করেছি যে সরাসরি কিভাবে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা এসে বাংলাদেশের মানে প্রশিক্ষণের জন্য তো অনেক দেশ থেকেই সদস্যরা আসে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্যরা সরাসরি এসে বাংলাদেশের সোয়াটের মতো টিমগুলোতে তারা ঢুকে সেখানে আপনার নর্মাল জীবনযাপন করছে, কাজ করছে। কেন করছে, কি করছে সেটার কোনো ব্যাখ্যা না আমরা কখনো আইএসপিআর থেকে পেয়েছি, না কখনো আমরা সরকারের তরফ থেকে পেয়েছি, কখনোই আমাদের এটা দেখা হয়নি। আপনার আমি আপনি যদি মনে করতে পারেন, আপনি দেখবেন যে গত সেগমেন্টে আমি পরিষ্কার করে বলেছি যে ক্যান্টনমেন্টের ভেতরে রীতিমতো তাদের অফিস আছে। আমি এর আগেও এটা ক্লেম করেছি, এবং আপনার এবার যখন দুটো জাহাজ আসলো, কেমন যে জাহাজে আমরা ধারণা করেছি যে এক্সপ্লোসিভ এসেছে, অ্যামিউনিশন এসেছে, এবং পাকিস্তানি যে হাই কমিশন, সেই হাই কমিশনের সরাসরি তত্ত্বাবধানে আইএসআই এর বিভিন্ন রকমের শাখা বাংলাদেশে হয়েছে, এবং এদের মূল তদারকির ভার, কারণ আপনি জেনে থাকবেন 5ই আগস্টের আগে যে জঙ্গি হামলাটা 5ই আগস্টের আগে হয়েছে, 5ই আগস্টে হয়েছে, তার আগে আইএসআই থেকে স্নাইপার এসেছে। এটা একদম পরীক্ষিত সত্য, এবং বাংলাদেশে এটা সর্বজন বিদিত যে পাকিস্তান থেকে, এবং বলাই হচ্ছে যে এই পুরো জিনিসটা করা হয়েছে সিআইএ, এবং সেটা পুরোপুরি তত্ত্বাবধানে ছিল হচ্ছে আইএসআই। ফলে আপনি যেই তথ্যটা আজকে দিলেন এবং যেই আলাপটা আপনি তুললেন যে আইএসআই এর এজেন্ট এখানে এসেছে, এটা আমি মনে করি আপনি খুব কম বলেছেন। আমি তো মনে করি আইএসআই রীতিমতো তাদের একটা শাখা এখানে করেছে, এবং বাংলাদেশের ক্যান্টনমেন্টে আইএসআই এর ঘাঁটি আছে, কথাটা আমি প্রতিদিন বলছি। তো এটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার, একটা দেশের সেনাবাহিনীর মধ্যে অন্য দেশের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এসেছে এবং সেখানে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। তো ভয়ঙ্কর একটা ব্যাপার। এইটা সাধারণ মানুষ, দেশের মানুষ কিভাবে মানছেন? কারণ এতদিন পর্যন্ত অত্যাচার হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, এই ধরনের ঘটনাগুলো আমরা দেখেছি। সেনার মধ্যে অন্য একটা দেশের সেনাবাহিনীর গুপ্তচর সংস্থা, তাদের স্পাই আসা মানে গোটা দেশটা সার্বভৌমত্ব বিকিয়ে যাওয়া। এটা দেশের মানুষ কিভাবে মেনে নিচ্ছেন? আমাদের দেশের মানুষের মানা বা না মানার অবস্থাতে আমরা আছি কিনা আমি জানি না। দেশের মানুষকে রীতিমতো জিম্মি করে রাখা হয়েছে। এখানে কখনো অস্ত্রের ভয়, কখনো মব জাস্টিসের ভয়, কখনো রাস্তাতে মারধরের ভয়। আপনার কাছে দেখলে মনে হবে যে বাংলাদেশের মানুষ সম্ভবত প্রতিবাদ করতে ভুলে গেছে। বাংলাদেশের মানুষের হয়তো বা সবকিছুতেই কিছু যায় আসছে না, ব্যাপারটা অমন। তবে বাংলাদেশের মানুষরা সবসময় রিয়াকশন করতে একটু সময় নেয় বলে আমার অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে। এক্ষেত্রেও হয়তো বা পরিস্থিতি এবং তাদেরকে কোনো না কোনো ক্ষেত্রে একটা লিড দিতে হয়, এবং এই লিড দেওয়ার জন্য যে কার্যকরী পলিটিক্যাল পার্টিটা ছিল বরাবরই বাংলাদেশের বিভিন্ন স্বাধিকার সংগ্রামে, বিভিন্ন অধিকার আদায়ে, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা 5ই আগস্টের পর থেকে খানিকটা সংকটে ভুগছে। ফলে আমার কাছে এই জায়গাতে একটা, কিন্তু এই যে সাধারণ মানুষের যে সংখ্যাটা সেটা তো প্রচুর, কারণ আপনি বলছেন যে 10% মানুষ এই ধরনের কার্যকলাপ বেছে নিচ্ছেন, কিন্তু বাকি 90% মানুষ তো এখনো পর্যন্ত তাদের বুদ্ধি, তাদের স্থিরতা সবটা ধরে রেখেছেন। সেই সংখ্যাটা তো প্রচুর রেখেছে। 1975 সালে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো সপরিবারে, সেটা তো ছিল মানে আমাদের জাতীয় ইতিহাসে ওয়ান অফ দ্য শকিং একটা ঘটনা, তাই তো? আজও সেটা এরকম শকিং ঘটনা। সেই জায়গাতেও আমি কিন্তু ওই রিপার্কেশন, ওই জায়গাতে দ্রুত ওইটার পাল্টা অভিঘাত, এগুলো আমরা লক্ষ্য করিনি। সেটি হতে হতে একটা দীর্ঘ সময় চলে গেছে। অন্তত পক্ষে বাংলাদেশ সেই তরিতা উঠতে সেই 1990s গিয়ে বাংলাদেশ তখন আবার নর্মাল গণতন্ত্রে ফেরত এসেছে। সো এইটা টাফ যে এখানে 5% আর 10% না, দেখতে হবে যে আপনি যে এই কথাটা এখানে অবশ্যই এটাও বলা প্রয়োজন, এই জঙ্গিদেরকে কারা গার্ড দিচ্ছে। এই যে আপনি বলছেন যে 10%, এই 10% যে অসৎ লোক, এই 10% জঙ্গি অসৎ লোককে সমর্থন দিচ্ছে সেনাবাহিনী, এবং কার নেতৃত্বে সেনাবাহিনী এখন চলছে সেটা হচ্ছে জঙ্গি সর্দার ওয়াকারের নেতৃত্বে। তো যখন সেনাবাহিনীর কাছে অস্ত্র আছে, তাদের লোকবল আছে,
সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই যে কনফ্রন্টেশন সেই জায়গাতে যেতে চায় না। আপনাকে আরেকটা ইনফরমেশন আমার দিয়ে রাখা ভালো, যেটা খুবই জরুরি। সেটা হলো, আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের ব্লগার প্রকাশকদেরকে 2013 সাল থেকে যখন আমরা রাজাকারদের বিচারের দাবিতে শাহবাগে নেমেছিলাম, হ্যাঁ, সেই আমরা নেমেছিলাম 5 তারিখে কাদের মোল্লার ফাঁসির দাবিতে। ফাঁসির দাবি বলবো না, আমি বলবো যে কাদের মোল্লার ক্ষেত্রে ওই আপিলের সিস্টেমটা ছিল না, সেই আপিলের সিস্টেমের দাবিতে, এবং অনেকেই সেখানে বলেছে তার ফাঁসি, তার যথোপযুক্ত শাস্তি, নানান ধরনের ব্যাপার স্যাপার। তরুণরা নেমেছিল এবং 10 দিন পরে বলবো না, 9 দিন পরে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি আপনার রাজীব হায়দার নামে একজন ব্লগার প্রথমে খুনের শিকার হন। এবং পরবর্তী সময় কিন্তু অনেক কথাও উঠেছিল যে এই খুনের ব্যাপারে কিন্তু সেনাবাহিনীর একটা জড়িত থাকার, অর্থাৎ ডিজিএফআই এর জড়িত থাকার একটা বড় ধরনের আলামত অনেকেই পেয়েছিলেন। খোদ আমাকে এই যে অভিজিৎ রয়, যিনি আমেরিকান প্রবাসী একজন লেখক ছিলেন, তিনিও তো তার কিছুদিন পরে খুন হলেন। তার স্ত্রী আমাকে লন্ডনে তখন বলেছিলেন যে এই খুনের সাথে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই খুবই অতপ্রতভাবে জড়িত। শুধু কি সেনাবাহিনীর ডিজিএফআই জড়িত ছিল? তখন আমার কাছে, সেই সময়টা থেকেই আমার কাছে তখন মনে হয়েছিল এখানে অন্য কোনো ব্যাপার স্যাপার আছে বা অন্য কোনো ঘটনা এখানে আছে। কিন্তু যেটা আমি বলতে চাই, যে খুন করেছিল, অর্থাৎ যে আত্মস্বীকৃত ব্লগারদেরকে যেই দলটা গঠন করে আনসার আল ইসলাম, যার প্রধান মেজর জিয়াউল হক, আচ্ছা, দুটো জিনিস ঠান্ডা মাথায় খেয়াল রাখবেন। ধরে নেওয়া হয় মেজর জিয়াউল হক এখন আইএসআই এর তত্ত্বাবধান, এতদিন আইএসআই এর তত্ত্বাবধানে ছিল, একদম পরিষ্কার। এই মেজর জিয়াউল হক আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পর্যন্ত ছিল। 2011 সালে একটি কু করার চেষ্টা করা হয় তার কিছু বন্ধু বান্ধবদেরকে নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দারা সেটা বুঝতে পারে এবং তাকে বরখাস্ত করে, এবং এরই মধ্যে সে পলাতক হয়ে যায়। তো বাংলাদেশ সেনাবাহিনী তার ইতিহাসে খুবই আনপ্রেসিডেন্টেড একটা সংবাদ সম্মেলন করে 2011 সালে, আমার এটা মনে আছে, যেখানে আপনার পরিষ্কার করে বলে যে আপনার এই যে কু করবার চেষ্টা করা হচ্ছে সেইটা। সাধারণত এই ধরনের ঘটনা এলে কোর্ট মার্শাল করে, এগুলো সাধারণ মানুষকে জানতে দেওয়া হয় না। আশ্চর্যের ব্যাপার যেটি হচ্ছে, এত প্রকাশককে হত্যা করলো, ব্লগারদেরকে হত্যা করলো, এরপরে হলি আর্টিজানে হত্যা ঘটনা ঘটলো, আপনি জানেন গুলশান হামলা, সেখানে আপনার কিভাবে এই সৈয়দ জিয়াউল হকের নাম আসলো, তাকে মোস্ট ওয়ান্টেড পারসন ছিল। একই দিকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট আপনার এই জিয়াউল হককে খুঁজে দেওয়ার জন্য $5 মিলিয়ন অর্থ পুরস্কার দিল।